আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাইটিভি সংবাদ, আপনাদের সাথে আছে আমি শাহিলা আক্তার। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, শতাধিক ককটেল, অস্ত্র জব্দ, আটক এক। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে অভিযান, অভিযোগ রেজবির। পবিত্র আশুরা আজ কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিন যথাযোগ্য মর্যাদায় পালন করছেন মুসলমানরা। এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও ইনায়তপুর সহ কয়েকটি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙন, হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন স্থাপনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা। দুপুর 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ও গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে 6 জন মারা গেছেন, আহত হয়েছেন কয়েকশো আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে ইউজিসি। একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের সব কলেজও বন্ধ ঘোষণা করেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ সহ 7 জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে শতাধিকের বেশি ককটেল, 7টি দেশি বিদেশি অস্ত্র, 500-র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। রাতে অভিযান শেষে সাংবাদিকদের এই কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি প্রধান বলেন, যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে কোঠা বিরোধী আন্দোলন চলছে, মহামান্য হাইকোর্ট একটা নির্দেশনা প্রদান করেছে 7 তারিখ তার রায় হবে। সেখানে এটাকে অপেক্ষা করি কে বা কারা এটাকে মানে ভিন্ন খাতে প্রভাবিত করার যে একটা অপচেষ্টা, তার ধারাবাহিকতা আজকে আমরা এই অফিসে এসেছি। এখানে এসে আপনারা নিজেরা দেখেছেন, প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা মানে ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকেই দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। মাস্টার প্ল্যানের অংশ হিসেবে মাঝরাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশ প্রধানের নেতৃত্বে অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তোলেন। রিজভী বলেন, একটি বাহানা তৈরি করে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় তীব্র নিন্দাও জানানো তিনি। তো বিএনপি কার্যালয়ের মধ্যে তো কেউ নেই, তাহলে ওই ককটেল বিস্ফোরণটা কে করলো? এটা হয় আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের লোকজন করেছে, না হলে আশেপাশের যুবলীগের নেতাকর্মীদেরকে দিয়ে করানো হয়েছে পুলিশের প্রোটেকশনে। করিয়ে এই অফিস রেড করার একটা বাহানা তৈরি করা, অফিস রেড করার একটা যুক্তি তৈরি করার জন্য এই ককটেলগুলি বিস্ফোরণ করা হয়েছে। আজ 10ই মহরম, পবিত্র আশুরা। কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল এই দিন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়। রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। ইসলাম ধর্মমতে হিজরির প্রথম মাস মহররম অত্যধিক তাৎপর্যপূর্ণ, আর এ মাসের 10 তারিখ মুসলমানরা গুরুত্বের সাথে পালন করে থাকেন।
মুসলিম ধর্মমতে আশুরার 10 তারিখে পৃথিবী সৃষ্টি। মানবজাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ 10 মুহররম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আরম্ভ করেন। আবার ওই একই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর মাটি স্পর্শ করে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকাণ্ড থেকে মুক্ত হন। লূত আলাইহিস সালামের শহর ধ্বংস হয়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে মিলিত হন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে 3 দিন ও 3 রাত পর মুক্তি লাভ করেন। দিনটি মুসলিম বিশ্বে শোকের দিন হিসেবে পালিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মুয়াবিয়ার এই মর্মে সন্ধি হয়েছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান রাদিয়াল্লাহু আনহুর ছোট ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। সে প্রতিশ্রুতি রক্ষা না হওয়ায় 60 হিজরির 9 মুহররম ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে ইয়াজিদ বাহিনীর দ্বারা অবরুদ্ধ হন। শেষে দুই দলের মধ্যে যুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং পরিবারের প্রায় সব পুরুষ শাহাদাত বরণ করেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে সীমার তার কর্তৃত শির দামেস্কে ইয়াজিদের দরবারে উপহার দিতে নিয়ে যায়। এই মর্মন্তুদ ঘটনার স্মরণে 10 মুহররম দিনটি মুসলিম বিশ্বে প্রতি বছর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দিনটি পালন করে সমগ্র বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা। ইলিয়াস কমল, মাই টিভি। সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর সহ কয়েকটি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। 2 সপ্তাহের ভাঙনে বিলীন হয়েছে 2 অঞ্চলের প্রায় 1.5 কিলোমিটার এলাকার বসত বাড়ি ও ফসলি জমি। হুমকির মুখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। প্রতিনিধি HM মোনায়েম খানের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুরের জালালপুর সহ কয়েকটি গ্রামের নদী তীরবর্তী এলাকায় দেখা মেলে এমন ভাঙনের দৃশ্য। গত কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, বসতভিটা সহ বিস্তীর্ণ ফসলি জমি। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পারে মানুষের। আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই, শেষ একটা আশ্রয়স্থল ছিল সেটাও ভেঙে গেছে। এইভাবে অনেক বাড়িতে আমরা ছিলাম, আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই। কোনে যামু কোনে থাকমু তাও আমাদের কোনো নিরাপত্তা নেই। সরকারি বিভিন্ন খাস জায়গা আছে, বিভিন্ন বাঁধ আছে, বিভিন্ন জায়গায় খাস খতিয়ান জায়গা আছে, এদের এইগুলো ভরট করে যদি এদের আপাতত আশ্রয় কেন্দ্র বা গুচ্ছগ্রাম করে দিত। পরিবারের শেষ সম্বল নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটছে অসহায় মানুষ। সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় ভাঙন দেখা দিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। 6.5 কোটি টাকার কাজও এখানে করে নাই। কোনো কাজ করার কোনো বাস্তবায়ন থাকলে এই হাজার হাজার ঘরবাড়ি এই নদীগর্ভে বিলীন হয়ে যেত না। কোনো কাজই করে নাকি, মাঝে মধ্যে এসে কিছু বস্তা দিয়েছে, দেওয়ার পরে মনে করি ওরা পুরোপুরি হয় নাকি ভেঙে আছে। ভাঙতে মনে করেন যেমন গ্রাম শেষ, জমি জায়গা শেষ। বিশেষ বিরুদ্ধে আবেদন অতি সত্বর আমাদের এইটা একটা আমাদের এলাকা বাঁচানোর একটা ব্যবস্থা করতে হবে। ভাঙন রোধে বড় প্রকল্পের কাজ চলমান। বর্তমানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই ভাঙন কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রয়োজনীয় যে বরাদ্দ এটি কিন্তু সরকার থেকে এই এডিপি বাজেটে দিয়ে দেওয়া হয়েছে। আশা করছি যে সামনে বন্যায় আমরা ভাঙন রোধ করতে পারবো। যে সমস্ত এলাকায় নদী ভাঙন হয়েছে সেই গৃহহীন মানুষকে আমরা পুনর্বাসনের জন্য আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করব। 2019 সালে 650 কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর রক্ষার প্রকল্প অনুমোদন দেয় সরকার। পানি উন্নয়ন বোর্ড আর ঠিকাদারদের অবহেলায় বাস্তবায়ন হচ্ছে না এই প্রকল্প। ফলে প্রতি বছর ভাঙনের শিকার হচ্ছে নদী তীরবর্তী মানুষেরা। SM হামিম, মাই টিভি। রাজবাড়ীতে কয়েক দফা বাড়িও 5 বছরে শেষ হয়নি 250 শয্যায় উন্নীত করা হাসপাতালের কাজ। প্রতিদিন বিড়ম্বনা পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে চলতি বছরের ডিসেম্বর নির্মাণ কাজ শেষ হবে। প্রতিনিধি শেখ মমিনের তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। রাজবাড়ীতে 100 শয্যার সদর হাসপাতালে রোগী ভোগান্তির কথা ভেবে 50 কোটি টাকা ব্যয়ে 250 শয্যায় উন্নীতকরণের কাজ শুরু করে কর্তৃপক্ষ। 2021 সালের জুনে নতুন ভবন নির্মাণ শেষ করার কথা থাকলেও পরপর 3 বার সময় বাড়িয়ে চলতি বছরের জুন মাস পর্যন্ত এসে গড়ায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও নির্মাণ কাজ এখনও অসম্পূর্ণ। উল্টো দিকে অতিরিক্ত রোগীর চাপে 100 বেডের হাসপাতালে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। চরম ভোগান্তি ও দুর্ভোগে পড়ছেন হাসপাতালে আসা রোগী ও স্বজনরা। আর
রোগীরা ভোগান্তির হাত থেকে মুক্তি পায়। আমাদের চিকিৎসার জন্য অনেক সমস্যা হয়েছে। ধরেন এই ভবনটা যদি হয়তো তাহলে আমাদের এই ফরিদপুর নেওয়া লাগতো না 250 কোটি, ঠিক আছে, আমাদের জন্য অনেক ক্ষতি হয়েছে। তারা যেন খুব দ্রুত কাজ করে রোগীদের সেবায় যেন একটু সেবায় নিয়োজিত থাকে। রোগীর ট্রিটমেন্ট ঠিক মতন দ্রুত হাসপাতাল ভবন নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী সহ সচেতন মহল। অন্য জায়গায় অন্য দেশে এত ধীরগতিতে কোনো কাজ হয় না, এটা যদি আরো চালু হইতো তাহলে সেবা উন্নয়নটা বাড়তো। হাসপাতালটা নির্মাণ হচ্ছে বহুকাল ধরে, কিন্তু এটার এখন পর্যন্ত কাজের কোনো সমাপ্তি ঘটেনি, যার কারণে হাসপাতালে প্রচুর রোগীর আবির্ভাব ঘটে। চিকিৎসা পাইলাম না, আমাদের দাবি তাড়াতাড়ি সম্পূর্ণ হোক, তাড়াতাড়ি আমাদের এটা কমপ্লিট করে আমরা তাড়াতাড়ি নতুন ভবন চালু না হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাওয়ার কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা হ্যান্ডওভার নিতে পারি তাহলে আমাদের এই সুস্থ রোগীদের আর দূরে থাকতে হবে না এবং এই রোগীগুলো আমাদের সেবার মান কোয়ালিটি অফ সার্ভিস যেটা বলে আমরা সুন্দর। হাসপাতাল ভবন নির্মাণ বিষয়ে কথা বলতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। ইলিয়াস কমল, মাই টিভি। এবার আমাদের কৃষি। ময়মনসিংহের ভালুকায় আম চাষে মিলেছে অভাবনীয় সফলতা। ভালো ফলন ও মৌসুমের শেষে আম বাজারে আসায় বিক্রিও হচ্ছে চড়া দামে। আর দাম ভালো পাওয়ায় আম চাষে এখন আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই। স্থানীয় কৃষক বিভাগ বলছে আম উৎপাদন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। প্রতিনিধি মর্জিনা মনির রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শারমিন। ময়মনসিংহের ভালুকা উপজেলার আউলিয়ার চালা গ্রামে 3 একরেরও বেশি জায়গা জুড়ে গড়ে উঠেছে আমের বাগান। একসময়ের ফুটপাতের আম বিক্রেতা কামাল হোসেন গড়ে তুলেছেন এই বাগানটি। বাগানের প্রায় সব গাছে ঝুলছে ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙা সহ কয়েক প্রজাতির আম। মৌসুমের শেষের দিকে বাগানের আম বিক্রির উপযোগী হওয়ায় এবার ভালো লাভের আশা করছেন তিনি। আমি আম বেচতাম, তখন আমার একটা শখ জাগলো যে আমি আম বাগান করব। যদি আম বাগান করতে পারি তেমন হয়তো লাভবান হবো। আমি আজকে 10 বছর যাবত আম বাগান করে আমি লাভবান। এখানে কাজ করে আমার সংসার পরিবার ভালোই চলতেছে। আত্মীয় স্বজনেরও দিতেছে, আমরা নিতেছি, খাইতেছি, সবাই কিনতেছে। কামাল হোসেনের বাগান দেখতে ভিড় করছেন অনেকেই। কেউ কেউ আবার তার বাগান দেখে নিজে বাগান করার আগ্রহ প্রকাশ করেছেন। কামাল ভাইয়ের আম বাগান দেখতে আমারও একটা আম বাগান দেওয়ার একটা স্বাদ জাগছে। আমিও বাড়ির বগলে একটা আম বাগান দিব। ভালুকার মাটি আম চাষের উপযোগী হওয়ায় কৃষকদের উন্নত জাতের আম চাষে উৎসাহিত করার পাশাপাশি নানা পরামর্শ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। উন্নত জাতের যে আমের জাত আছে সেই চারাগুলো রোপণ করার জন্য তাদেরকে উৎসাহিত করি এবং সার ব্যবস্থাপনা, তারপর কীটনাশক ব্যবস্থাপনা, সেগুলোর জন্য আমরা আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন তারা প্রতিনিয়তই কৃষকদেরকে পরামর্শ দিয়ে থাকে। এবছর ভালুকায় 270 হেক্টর জমিতে আমের আবাদ করা হয়েছে। আগামীতে তা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীরা ছাত্রলীগের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভা শুরু হবার পরপরই এতে বাধা দেয় ছাত্রলীগ। পরে সংঘর্ষ এড়াতে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কারী সানিউর রহমান, শাহালম পালোয়ান, আশিকুর রহমান সহ সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেয়। কোটা বিরোধী আন্দোলনের নামে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগানের প্রতিবাদে মাদারীপুরের কালকিনিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেলে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে কালকিনি মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মালিকুজ্জামান মালেক সহ অন্যান্যরা।
গণতান্ত্রিক কারা প্রেসিডেন্ট কারা এই বাঙালি তার মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের অবমাননা ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেলে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান সংসদ। মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের উপহার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের 30% কোটা দিয়েছিল। সেই কোটা সংস্কারের দাবি না করে স্বাধীনতা বিরোধীদের বংশধরেরা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবি করছে। গাজীপুরের কালিয়াকৈরে আড়ার সাথে ফাঁসে ঝুলন্ত আবির নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টেংলাবাড়ি বাইপাস এলাকায় কুষ্টিয়া মোটরস অ্যান্ড সার্ভিস সেন্টারের ভেতরে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করে পুলিশ জানায় ও স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে ওই দোকানে এক লোক মোটরসাইকেল মেরামত করতে এসে দেখে দোকান ভেতর থেকে আটকানো। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মাগুরার মোহাম্মদপুর উপজেলার এক প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পানিখাটা গ্রামের জহিদুল মোল্লার বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সাথীর স্বামী বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বিদেশে যান। এর মধ্যেই অভিবাসন পুলিশ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন তার স্বামীকে আটক করে। স্বামী গ্রেপ্তারের বিষয় সহ্য করতে না পেরে সাথী শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহানুল ইসলাম। মাদারীপুরে ব্যাংক থেকে উত্তোলনকৃত 18 লাখ টাকা আত্মসাৎ করতেই হামলা ও ছিনতাইয়ের নাটক সাজায় মোবাইল ব্যাংকিংয়ের বিক্রয়কর্মী আলামিন সর্দার। ঘটনার 8 দিন পর ছিনতাই হওয়া 14.5 লাখ টাকা সহ 3 জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। জব্দ করা হয় ঘটনার সাথে ব্যবহৃত 2টি মোটরসাইকেল ও ব্যবহৃত মোবাইল ফোন সহ একাধিক সরঞ্জাম। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের একজন যে চালক ছিল আলামিন, তাকে পিঠে আঘাত করে তাদের কাছ থেকে টোটাল 18 লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। এই উক্ত ঘটনায় আমাদের মাদারীপুর সদর থানায় একটা দস্যুতার মামলা হয়। আমরা ইতিমধ্যে উক্ত ঘটনায় 3 জন আসামি গ্রেফতার করেছি সদর এবং কালকিনি থানা থেকে। তাদের নিকট থেকে সর্বমোট 14,57,000 টাকা উদ্ধার করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, পুণ্যভূমি সিলেট সকল ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে বসবাসের আদর্শ স্থান। রথযাত্রা মহোৎসব উপলক্ষে ইসকন সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমঙ্গল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। আলোচনা সভা শেষে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোস রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়, সিলেট নগর প্রদক্ষিণ করে। শহীদ সাংবাদিক শামসুর রহমানের 24তম হত্যাবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি পালন করছেন যশোরের সাংবাদিক সংগঠন সহ তার স্বজনেরা। মঙ্গলবার শোক র্যালি করে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে দুপুরে প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল এবং যশোর সাংবাদিক ইউনিয়নের আয়োজনে স্মরণ সভা হয়। 2 যুগ অতিবাহিত হলেও চিহ্নিত হয়নি যশোরের শহীদ সাংবাদিক শামসুর রহমানের কেবলের হত্যাকারীদের। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডিবির অভিযান, শতাধিক ককটেল, অস্ত্র জব্দ, আটক 1, মাস্টার প্ল্যানের অংশ হিসেবে এই অভিযান, অভিযোগ রিজভির। পবিত্র আশুরা আজ কারবালার শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল দিন যথাযোগ্য মর্যাদায় পালন করছেন মুসলমানরা।
এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও এনায়েতপুর সহ কয়েকটি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙন, হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন স্থাপনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv ভিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।